যে কোনো শব্দের শুরুতে কোনো একটি ব্যঞ্জনের সাথে যদি কোনো বফলা যুক্ত থাকে তাহলে সেই বফলাটা উচ্চারণ হবে না। দেখো ধ্বনি, এই যে শব্দের প্রথম ব্যঞ্জনটা ধ, ধয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, কিন্তু এই বফলার উচ্চারণ হচ্ছে না, হওয়ার কথা ছিল ধবনি। দেখো ধবনি, অনেকে ভুল করে কিন্তু উচ্চারণ করেও ফেলে ধবনি, ঠিক আছে, কিন্তু আসলে এটার উচ্চারণ হলো ধ্বনি। এই যে ব্র্যাকেটে আমরা লিখে দিয়েছি ধ্বনি, ধতে একটু জোর পড়লো, ধ্বনি, ধতে একটু শ্বাসাঘাত হলো, একটু স্ট্রেস পড়লো, কিন্তু বফলার উচ্চারণ হলো না। তাহলে বন্ধুরা সূত্রটা আমরা বুঝেছি তো, খুবই সহজ একটি সূত্র। কোন শব্দের শুরুতে যদি কোন শব্দের শুরুতে কোনো একটি ব্যঞ্জন আছে, সেই ব্যঞ্জনের সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে ওই বফলার উচ্চারণ হবে না। দ্বিতীয়, এই যে দেখো দয়ের সাথে বফলা আছে, এই শব্দের প্রথম ব্যঞ্জন দর সাথে বফলা আছে, এই বফলার উচ্চারণ হচ্ছে না, দটা একটু জোর দিয়ে উচ্চারণ করছি। দ্বিতীয় পরেরটাও তাই, জ্বালা, জয়ের সাথে বফলা আছে, শব্দের প্রথম ব্যঞ্জন জ, তালব্যধ্বনি জ, এই জয়ের সাথে বফলা যুক্ত হলো, কিন্তু জব জ্বালা, বফলার উচ্চারণ নাই, কিন্তু উচ্চারণটা হচ্ছে জ্বালা, জটা একটু জোর পড়লো। তাহলে বন্ধুরা সূত্রটা একদম ক্লিয়ার তোমাদের কাছে। এখন কিন্তু এই সূত্রের উপরে কয়েকটি উদাহরণ তোমাদেরকে দেব, দ্রুত একটু লিখে আমাকে জানাতে হবে সঠিক উত্তরটা কি। সূত্রটা একদম কমপ্লিট আছে, আরেকবার শেষবারের মতো বলছি, কোন শব্দের শুরুতে যে বফলা থাকে সেই বফলাটা উচ্চারিত হয় না, তবে যে ব্যঞ্জনটার সাথে বফলা যুক্ত থাকে সেই ব্যঞ্জনটা একটু জোর দিয়ে, একটু ঝোঁক দিয়ে উচ্চারণ করতে হয়। এবার তোমাদের জন্য ছোট্ট একটা কুইজ, দেখি জ্বলন্ত, স্বাগত, স্বদেশ, ত্বক, শ্বাস, স্বামী, স্বাপদ, স্বতন্ত্র, এই শব্দ কয়টার ব্র্যাকেটে উচ্চারণটা একটু লিখবে। এই যে এরকম করে, যেমন এই যে ধ্বনি আমরা ব্র্যাকেটে উচ্চারণটা লিখে দিয়েছি, ধয়কার নয় রস্যইকার ধ্বনি। দ্বিতীয়কে দ্বিতীয়, পরীক্ষায় তোমাকে এভাবে লিখতে হবে, কিন্তু তোমার যখন পরীক্ষা তুমি বসবে, পরীক্ষায় এভাবে কিছু শব্দ দেবে, দিয়ে এই শব্দের সঠিক উচ্চারণটা তোমাকে পাশে লিখে দিতে হবে। 8টা শব্দ দেবে, 5টা শব্দের সঠিক উত্তর লিখতে হবে। এরকম আমি এখানে 6টা শব্দ দিয়েছি, দেখি কে সবার আগে লিখে আমাদেরকে একটু জানাতে পারো। লিপি দাস ফ্রম বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, BAWA চিটাং। আচ্ছা, ইউসুফ আহমেদ জি স্যার, উত্তরটা একটু দেখি কে সবার আগে পাঠাতে পারে। জ্বলন্ত, স্বাগত, স্বদেশ, ত্বক, শ্বাস, স্বামী, স্বাপদ, স্বতন্ত্র। যদি বাংলা কেউ কম্পোজ করতে লিখতে সমস্যা হয় তুমি তোমার খাতাতে লিখে রাখো, পাঠানো যদি অসুবিধা হয় সমস্যা নেই, আমরা একটু পরে সঠিক উত্তরটা দেখাবো। তুমি বাসায় বসে তুমি নিজেই ইভ্যালুয়েট করবে, মূল্যায়ন করবে যে তোমার উত্তরটা সঠিক হলো কিনা। ঠিক আছে বন্ধুরা, যদি কেউ বাংলায় উত্তরগুলো কম্পোজ করে ঠিক মতো লিখতে না পারো, অব্রতে বা ইউনিকোডে লিখতে সমস্যা হয়, তাহলে দরকার নেই, তুমি খাতাতে লিখো, আমরা একটু পরে কিন্তু উত্তরটা কারেকশন করব। তুমি নিজের থেকেই ইভ্যালুয়েট করবে, মূল্যায়ন করবে তোমার কয়টা হলো কয়টা হলো না। এতে হবে কি তোমার আত্মশক্তি বাড়বে। তুমি যদি দেখো এখানে এই ফর্মুলায় 6টা শব্দ দিয়েছি, 6টাই তোমার সঠিক হয়েছে, তোমার অনেকটা জোশ আসবে, আমি তো পারি। আর যদি দেখো যে না 3টা হয়েছে, 4টা হয়েছে, তাহলে ভেতরে একটা প্রেশার আনতে হবে, একটা তাগাদা আনতে হবে যে না আমাকে একটু বাড়াতে হবে, আমি একটু উইক আছি, একটু বাড়াতে হবে। তাহলে দেখি এখন পর্যন্ত আরিয়ান সুলতানা ছোঁয়া প্রথম শ্বাস লিখেছে, উত্তর সঠিক হয়েছে। একটা শব্দের উত্তর লিখেছে শ্বাস, একদম উত্তর সঠিক। তারপরে এখন পর্যন্ত নয়মান হক উদয় ফ্রম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, জ্বলন্ত, সোহাইল আহমেদ স্বাগত না, জ্বলন্ত হয় নাই, স্বাগত হয় নাই, স্বদেশ হয় নাই, ত্বক হয় নাই, শ্বাস হয় নাই, স্বামী হয়েছে, স্বাপদ হয় নাই, স্বতন্ত্র হয়নি। সোহেল মাত্র 6-1 পেয়েছেন। জ্বলন্ত, ছোঁয়ার জ্বলন্তটাও হয়েছে। আচ্ছা, আমাদের 6টা সূত্র যেহেতু দেখাতে হবে, সময় খুব কম,
তোমরা তো লিখেছো বাসায়, হ্যাঁ লিখে এখন আমরা তোমাকে এর সঠিক উত্তরটা দেখাচ্ছি। দেখো একটা একটা করে যদি দেখাই, প্রথমেই জ্বলন্ত, দেখো জ্বলন্ত। এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, এই যে তটা তো কেন হলো, এই ত এর মধ্যে একটা অ আছে, অ উচ্চারণটা সংবৃত হলো, ওটা আবার আলাদা ফর্মুলা। অধ্বনি মানে স্বরেও যেটাকে আমরা বলি অ, এর সংবৃত উচ্চারণ আছে, বিবৃত উচ্চারণ, সেই ফর্মুলাটাও এখানে কার্যকর হয়েছে। কিন্তু আমরা এখন শুধু বফলার উচ্চারণ নিয়ে আলোচনা করছি। ফলে জয়ের সাথে ব ছিল, এই ব মানে বফলার উচ্চারণ হলো না, জ্বলন্ত। বানানটা দেখো ঠিক এভাবেই। তুমি যদি হসন্তটা না দাও নয়ের নিচে তাহলেও কিন্তু হবে না, আর শুধু যদি ল লিখো জ্বলন্ত তাও হবে না, লয়ের ওকারই লাগবে। জ্বলন্ত, জ্বলন্ত। দেখো উচ্চারণটা ঠিক করে নিও। একটা শব্দকে কয়েকবার উচ্চারণ করে আমরা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য শিখছি এটা তো না। মূল কাজ হলো আমি এই শব্দগুলো যে কয়টা শব্দ শিখছি আমি যেন জীবনে এই শব্দের ভুল উচ্চারণ আর না করি। জ্বলন্ত, জ্বলন্ত। এরপরে আছে স্বাগত। শয়ের নিচে ব ফলা আছে, উচ্চারণ হলো না, শুধু শয়ে একটু জোর পড়লো, এই জন্য তালব্য হয়ে এসছে স্বাগত। তবে আরেকটা বানানো রাইট আছে গয়ের ওকার দিয়ে, স্বাগত। এটাও যদি কেউ লিখো রাইট দাও, স্বাগত অথবা স্বাগত গয়ের ওকার সংবৃত করে, সেটাও দুটোই বৈধ আছে। বাংলা একাডেমি বলছে দুটোই শুদ্ধ, স্বাগত, স্বাগত দুটোই। এরপরে আছে স্বদেশ, স্বদেশ। তালব্য স্বর নিচে হসটা দিতে হবে, স্বদেশ। এরপরে আছে ত্বক, কয়ের নিচে হসটা দিতে হবে, ত্বক। হসটা না দিলে কিন্তু ত্বক একটা অটা, যদিও কিন্তু মজার ব্যাপার দেখো, এই ত্বক এর নিচে কিন্তু এর মধ্যে একটা অধ্বনি আছে, কিন্তু আমরা উচ্চারণের সময় কিন্তু সেই অটাকে বাদ দিয়ে উচ্চারণ করি। আর এই জন্যই আমাদেরকে ব্র্যাকেটে শুদ্ধ উচ্চারণটা লেখার সময় হসন্তটা দিতে হবে, যে আমরা উচ্চারণটা করি কিভাবে। আমরা অটাকে বাদ দিয়ে উচ্চারণ করি, ত্বক, ত্বক। কয়ের মধ্যে অ আছে বাট উচ্চারণের সময় আমরা সেটা উচ্চারণ করি না, যার জন্য এটা হলো ত্বক। এরপর একটা শ্বাস, তালব্য শয়াকার, তালব্য শয় হস, শ্বাস। সোহেলের যে উত্তরটা হয় নাই কেন, স্বাগতকে এখানে দন্ত স দিয়েছিল, স্বাগত, স্বাগত। তা তো না, উচ্চারণ করি কি আমরা, কি স্বাগত বলি? স্বাগত না, স্বাগত, স। উচ্চারণটা হয় স, তালব্য স, যেটা এস এইচ ইংরেজিতে, আর স মানে ইংরেজিতে এস, যেটাকে বলি এস, স্বস্তি, এস। শ্বাস, এখানেও দেখো শেষে কিন্তু দন্ত স আছে, বাট আমরা শ্বাস এরকম উচ্চারণ করি না। এই শব্দের উচ্চারণ বানানোর যে হওয়ার কথা ছিল কি শ্বাস, দেখো শয়ের উচ্চারণ শ্বাস, তা তো না, উচ্চারণ করছি আমরা শ্বাস। ফলে লেখার সময় লিখতে হবে তালব্য শয় আকার, তালব্য শয় হস, শ্বাস। এরপরে স্বামী, স্বামী, হিন্দিতে আমরা স্বামী উচ্চারণটা শুনি, কারণ এই বফলার উচ্চারণ ডব্লিউ এর মতো হয়, ওয়াও, স্বামী, সোয়ার্ণা, আমরা জানি এটা, কিন্তু আমরা এটাকে উচ্চারণ করি তালব্য শয়ের মতো, স্বামী। এর জন্য সরাসরি তালব্য শয় আকার, ময় রস ইকার, স্বামী। এরপরে আছে কি শাপদ, এটারও দুটো উচ্চারণ বৈধ বলছে, শাপদ অথবা শাপদ, শাপদ। তবে এই উচ্চারণটার পক্ষে বেশি মত শাপদ, দয় হস, শাপদ। ঠিক আছে, এই হলো 6টি উচ্চারণ। দ্রুত একটু বন্ধুরা জানো কে 6 পেলে, খুব খুশি হব দেখি 6 পেলে কে কে। জান্নাতুল কানিজ, কাকলি, সদ, এই দয় হস দিয়েছ কেন, হসটা তবে শয়। শিমুর রহমান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ শিমুর রহমান। উত্তম কুমার কর্মকার ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা দেখছেন। আরিয়ান শাপদ, হ্যাঁ শাপদ তো তোমারটা ঠিক আছে, আমরাও দেখিয়েছি। আমি বলতে চাচ্ছি যে যারা উত্তরটা লিখে দেখাতে পারোনি তারা একটু জানো যে কে 6 পেলে। উচ্চারণগুলো আরেকবার, 6টি শব্দ দেখো, জ্বলন্ত, স্বাগত বা স্বাগত দুটোই ঠিক, স্বদেশ, ত্বক, শ্বাস, স্বামী, শাপদ। ঠিক আছে,
সাব্বির শাওন 4 পেয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, দেখবে যে একটু পরে আবার বেড়ে যাবে, চেষ্টা করলেই হবে। ওয়ালাইকুম আসসালাম রেহানা নাসরিন। জান্নাতুল কানিজ কাকলি 4 পেয়েছেন, 4টা হয়েছে। 5টা পেয়েছেন সালমান খান, 5টা হয়েছে, 5 পেয়েছেন, থ্যাংক ইউ। ডিএম নোমান হোসেন 4 পেয়েছেন। আব্দুল কাদের জিলানি বলছেন এক্সিলেন্ট, মানে আপনি এক্সিলেন্ট করেছেন, আমার ক্লাসটা এক্সিলেন্ট, বুঝতে পারছেন। 2 পেয়েছেন তানজিন সারা, কোনো অসুবিধা নেই তানজিন সারা, আমি পরের সূত্রটা তোমার জন্য দেখাতে চাচ্ছি। দেখো ইউসুফ আহমেদ বলছেন আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত বাংলা বিভিন্ন ব্যাকরণিক বিষয়ের উপর ক্লাস নিলে অনেক উপকার হতো, লেকচারগুলো অনেক সুন্দর ও সহজবোধ্য। আসলে চেষ্টা করি, কিন্তু এত কাজের ব্যস্ততার মধ্যে সময় করে উঠতে পারি না, এই জন্য আসলে দেওয়া হয় না। সোহেল বলছেন স্যার লেখার সময় হসন্ত দিয়ে দেয়া লাগবে? হ্যাঁ অবশ্যই লাগবে। তুমি ধরো যে স্বদেশ, এটা যদি হসন্ত না দাও তাহলে তো উচ্চারণ তুমি বোঝাচ্ছ স্বদেশ, স্বদেশ, কারণ হসন্ত না দিলে তো অটা এসে যাচ্ছে, হসন্ত তো অবশ্যই লাগবে। স্বদেশ, আমরা থেমে যাচ্ছি। তুমি সহজ করে একটা জিনিস বোঝো, অ্যাকচুয়ালি এই আইটেমটা ছিল হলো বাংলার জন্য 2012 সালে যে তোমার জাতীয় শিক্ষানীতি হয়েছে সেটার আলোকে এটা বাংলা প্র্যাকটিক্যাল বা ভাইবার নাম্বার জন্য বরাদ্দ রাখা হয়েছিল, যে স্টুডেন্ট আসবে, টিচার তাকে শব্দ দেবেন, শব্দের উচ্চারণ সে বলবে। তো সামহাউ এদার প্র্যাকটিক্যাল মার্কসটা বাংলায় রাখা হয়নি, এটা এখন লিখে দেখাতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই শব্দের উচ্চারণ তো তোমার লিখে দেখানোর কথা না, উচ্চারণ তোমার প্র্যাকটিক্যালি করে দেখানোর কথা, ক্লাসে করার কথা, টিচারের সামনে করার কথা, যে তুমি শুদ্ধ করে শব্দের উচ্চারণটা পারছো কিনা। কিন্তু ওই প্র্যাকটিক্যাল নম্বর টিচারদের হাতে দিলে হয়তো আমরা টিচাররা ম্যানিপুলেট করতাম, এক্সপ্লয়েট করতাম তোমাদেরকে। অনেক সময় সায়েন্সের শিক্ষকদের সম্পর্কে শোনা যায় যে তারা প্র্যাকটিক্যাল মার্কস হাতে আছে বলে স্টুডেন্টদেরকে নানাভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করেন। তো এই জন্য বাংলার টিচারদের হাতেও যদি এই নম্বরটা দিয়ে দেওয়া হতো, হয়তো একটা মেসাকার হতো, মেবি, আই ডোন্ট নো। বাট এটা এই কারণেই মনে হয় বন্ধ করা হচ্ছে। বাট এটা কিন্তু আসলে তোমার ওরালি উচ্চারণ করার কথা, মৌখিকভাবে তোমার এটা উচ্চারণ করার কথা, তুমি আদৌ করতে পারলে কিনা। তুমি খাতায় লিখে বানান করে আমাকে দেখাচ্ছ এটার উচ্চারণ এরকম, এটা হওয়ার কথা না, এটা তোমার সরাসরি উচ্চারণের কথা, উচ্চারণ করে দেখানোর কথা। আবার উল্টো দিকের একটা ব্যাপার আছে, অনেক শিক্ষক আমরা যারা আছি নিজেরাই সঠিক উচ্চারণ জানি না, তাদের সামনে শিক্ষার্থী যদি সঠিক উচ্চারণটা করে আমার কাছে তখন হয়তো ভুল মনে হবে, আমি নম্বর নাও দিতে পারি, নানা রকমের কমপ্লিকেসি আছে। এই কারণে এখন তোমাদেরকে পেপার পেন্সিলে অর্থাৎ খাতা কলমে লিখে দেখাতে হচ্ছে উত্তরটা। তো ফলে তোমাকে ঠিক যেভাবে উচ্চারণ আমরা করি ওভাবে একটু লিখে দেখাতে হবে, বুঝতে পারছো সোহেল? এই জন্যই হসন্ত যেখানে ইউসুফ আহমেদ 1-1 পেয়েছেন। 1 কোথায় পেলেন? আমরা প্রশ্ন দিয়েছিলাম 6টা, ও মনে হয় একটার আনসার করেছে, 1-1 পেয়েছে, 100% মার্ক। থ্যাংক ইউ ইউসুফ আহমেদ। শব্দে স থাকলে সই হবে। হ্যাঁ, শয়ের উচ্চারণটা যদি শয়ের মতো হয় তাহলে স হবে, সেটা তালব্য স থাকুক, মূর্ধন্য থাকুক, দন্ত স থাকুক, 3টা স আছে। তো যদি উচ্চারণটা শয়ের মতো হয় SH তাহলে স লিখতে হবে, আবার যদি উচ্চারণটা এস এর মতো হয় স, তখন আবার দন্ত স হবে। আমরা দেখাবো এক কথায় যে শব্দগুলো দিচ্ছে এই শব্দের যথার্থ উচ্চারণটা কি, সেই উচ্চারণটা আমরা ভেঙে ভেঙে লিখে দেখাবো, ঠিক আছে? যেখানে এই জন্য হসন্ত আসবে, দেখো স্বদেশ, থেমে যাচ্ছে, জিহ্বা থেমে যাচ্ছে, স্বদেশ, ফলে এই শেষের সতে হস হবে। তুমি হসন্তটা না দিলেই কি হবে? স্বদেশ, হসন্ত ওই জন্য দিতে হবে। একইভাবে ত্বক, কয়ের নিচে হসন্ত না দিলে উচ্চারণটা হয়ে যাবে ত্বক, করা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে আসলে যেভাবে আমরা উচ্চারণ করি ওই বানানেই আমরা উচ্চারণটা লিখে দেখাবো। পরের সূত্রে চলে যাচ্ছি। ও আরেকটা ছিল স্বতন্ত্র, দুঃখিত, স্বতন্ত্র, স্বতন্ত্র। এই যে দেখো শয় বহলা দন্ত, স্বতন্ত্র না, এই জন্য তালব্য স এলো, স্বতন্ত্র। আমি আবারও বলছি, কেন তয় ওকার হলো, কেন ত্র হলো, এটা আলাদা সূত্র, কিন্তু অকারের সংবৃত বিবৃত উচ্চারণের সূত্র, ওটা ভিন্ন ফর্মুলা, আমরা আলাদা করে সেটা দেখাবো। এখন আমরা শুধু বফলার সূত্রের মধ্যে আছি। ওকে বন্ধুরা, পরের সূত্রে চলে যাচ্ছি, 2 নাম্বার। তাহলে 1 নম্বর সূত্র কমপ্লিট আমাদের, যে শব্দের শুরুতে যদি বফলা থাকে সেই বফলার উচ্চারণটা হবে না, তবে যে বর্ণের সাথে বফলাটা আছে সেটা একটু জোর দিয়ে, স্ট্রেস দিয়ে, একটু ঝোঁক দিয়ে উচ্চারণ করতে হবে।
2 নম্বর, শব্দের বা পদের মধ্যে কিংবা শেষে যদি বফলা থাকে সেটার উচ্চারণ হবে না। দেখ তার কি পেলাম, শব্দের শুরুতে, মাঝখানে, শেষে কোনো জায়গাতেই বফলা থাকলে তার উচ্চারণ হচ্ছে না। তবে কি, এই যে মধ্যে আর শেষের বফলা থাকলে যে ব্যঞ্জনের সাথে বফলাটা আছে ওটা দিতে হবে, 2 বার উচ্চারণ করতে হবে। আর আগেরটাই কি ছিল, আগেরটা যে ব্যঞ্জনের সাথে বফলা ছিল ওইটা একটু জোর দিয়ে, ঝোঁক দিয়ে উচ্চারণ করতে হচ্ছে। আর এখানে সরাসরি ডাবল হবে। ফর্মুলাটা আরেকবার বলছি, দেখো বন্ধুরা, পদের বা শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বফলা তো উচ্চারণ হবে না, তবে যে ব্যঞ্জনের সাথে বফলাটা যুক্ত হয়েছে সেই ব্যঞ্জনটা কি হবে, দিতে হবে, ডাবল করে উচ্চারণ করতে হবে। যেমন দেখো দিত্য শব্দটাই, এই যে এখানে কিন্তু 1 নম্বর ফর্মুলা 2 নম্বর ফর্মুলা দুটোই কার্যকর হয়েছে। দয় বফলা রস্যইকার, এটা হলো প্রথম ফর্মুলা। দি, এই বফলা উচ্চারিত হলো না। পরেরটা তয় বফলা, তাহলে তয়ের সাথে তয়ের শেষে বফলা আছে, এই তটা ডাবল হবে, দিত্য। এই যে দেখো, এই জন্য দিত্য। ঈশ্বর শব্দের মাঝখানে বফলা আছে তালব্য শয়ের সাথে, ফলে এই তালব্য শটা ডাবল হবে। এই যে দেখো, ঈশ্বর, ঈশ্বর। অদ্বিতীয় শব্দের মাঝখানে বফলা আছে, একটু যদি তাকিয়ে দেখো বন্ধুরা, এই যে দি, এই দির বফলার কিন্তু উচ্চারণ হলো না, কারণ এই বফলাটা শব্দের শুরুতে। আবার অদ্বিতীয়, এই দি, এখানে বফলার কিন্তু উচ্চারণ হচ্ছে না, বাট দটা ডাবল হচ্ছে, কারণ এই বফলাটা মাঝখানে। অদ্বিতীয়। আমরা কি মানে ক্লিয়ার হয়েছে ফর্মুলাটা? আরেকবার বলছি, সহজ করে দেখো। 1 নম্বর ফর্মুলায় পেলাম, শব্দের শুরুতে বফলা যদি থাকে সেই বফলার উচ্চারণ হবে না, তবে যে ব্যঞ্জনের সাথে বফলা আছে ওটা একটু জোর দিয়ে উচ্চারণ করব, ঝোঁক দিয়ে, স্ট্রেস দিয়ে। ওকে, এবার 2 নম্বর ফর্মুলা কি বলছি, শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা থাকে সেই বফলা উচ্চারিত হবে না, তবে ওই ব্যঞ্জনটা যার সাথে বফলা যুক্ত হলো সেই ব্যঞ্জনটা ডাবল হবে, 2 বার উচ্চারিত হবে, দিতে হবে। এই যে প্রমাণ দেখো, এখানে তালব্য শয়ের সাথে বফলা ছিল, তালব্য শ 2 বার হয়ে গেল, ঈশ্বর। এখানে অদ্বিতীয়, দয়ের সাথে বফলা, দটা 2 বার হলো। এখানে দ্বিত্ব, তয়ের সাথে বফলা, তটা 2 বার হলো। ঠিক আছে, আমরা তোমাদের ওয়ার্কে চলে যাব। 2 নম্বর ফর্মুলা, সময় খুব কম, 6টা ফর্মুলা আজকে আমরা শিখবো আশা করছি। এই যে এখানে 8টা শব্দ আছে, দ্রুত একটু কাজ করে ফেল। অশ্ব, আশ্বিন, বিদ্যান, বিশ্বাস, পক্ক, রাজত্ব, বিধ্বস্ত, পৃথ্বী, প্রজ্বলিত, বিশ্ব। আমি অলরেডি উচ্চারণ করে দিয়েছি, এখন শুধু বানানটা লিখবে। অশ্ব, আশ্বিন, বিদ্যান, বিশ্বাস, পক্ক, রাজত্ব, বিধ্বস্ত, পৃথ্বী, প্রজ্বলিত, বিশ্ব। দেখি কে দ্রুত করতে পারেন। একটু লিখে জানান আমাদেরকে দ্রুত, কার আগে হয়ে গেছে। আর যদি ওই যে বললাম, কারো যদি লিখতে সমস্যা হয় তাহলে কিন্তু এক কাজ করেন, আমি কি লাইভে আছি? Banglar Guru, after 14 years I have attended your class. Same feeling, sir. Thanks for teaching method. Gregory 7 batch. Ashikur Nagore Babare. Thank you so much, Ashik. জয়দীপ চক্রবর্তী স্যার কেমন আছেন? আজ প্রথম আপনার লাইভ ক্লাসে অংশগ্রহণ করছি, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ জয়দীপ। সৌগত, না সৌগত শব্দ তো আমরা দিইনি। অশ্ব লিখেছেন রিহানা নাসরিন, হয় নাই। আচ্ছা, আফিফা ফৌজিয়া বলছেন স্যার আমি নতুন, আপনার ক্লাস আবার কবে হবে? আপাতত ভাবে প্রতি মঙ্গলবার দুপুর 12টায় আমাদের বাংলা ক্লাসটা হচ্ছে, সপ্তাহে একদিন, প্রতি মঙ্গলবার দুপুর 12টায়। তামিম রহমান বলছেন হসন্ত হবে না স্যার, কোন জায়গায় হসন্ত? আচ্ছা, তোমরা এই শব্দগুলোর উচ্চারণটা আগে দ্রুত খাতায় লিখো, এখানে লিখে দেখাতে হবে এরকম না। আশ্বিন, ইয়াস, রেজওয়ানা নাসরিন আশ্বিন, আপনার না
পরের নটায় হসন্ত দেন নাই, ফলে হয় নাই আপনার উচ্চারণটা। সোহাইল অশ্ব আশ্বিন, আবার শেষের নতে তুমি হসন্ত দাও নাই সোহাইল। বিদ্যান লাস্টের নতে আবারও দাও নাই। বিদ্যান, দেখো তো দান নতে থেমে গেছি না, তাহলে হসন্ত দিচ্ছ না কেন? আমরা উত্তরে চলে যাই। দেখো অশ্ব, এই যে অশ্ব, এই বফলার মধ্যে কিন্তু একটা ও আছে, এই বয়ের মধ্যে একটা ও আছে, এই অটা সংবৃত হয়ে গেল অশ্ব। দেখো অশ্ব, আজকের পরের থেকে আর কখনো অশ্ব উচ্চারণে আমাদের যাতে ভুল না হয় বন্ধুরা। অশ্ব আশ্বিন, এই যে সোহাইলের যে ভুলটা হয়েছে, নাসরিনের একই ভুলটা করেছো তোমরা, শেষের নটাতে হর্ষ দাওনি। আশ্বিন, শিন, আমি তো থেমে গেছি, জিহবা তো থেমেছে, আশ্বিন। তারপর একটা দেখো বিদ্যান, এই যে এটাও ভুল করেছো, বিদ্যান শেষের নটাতে হর্ষ দিতে হবে। তোমার ঝামেলাটা দেখতে পাচ্ছি নতে, হ্যাঁ, নত মানে নয় হসন্ত দেওয়াটাতে। এই যে বিদ্যান শেষের নতে হসন্ত দাও নাই। রাজত্ব, হাবিবুল্লাহ মেজবা, রাজত্ব, রাজত্ব আমরা এখন আসি নাই, এই যে আমরা দেখাচ্ছি রাজত্ব, রাজত্ব তোমারটা ঠিক আছে। তানজিন আশ্বিন ঠিক আছে, তানজিলা অশ্ব ঠিক আছে। বিশ্বাস, এই আরিয়ান ছোঁয়া, বিশ্বাস শেষের সাথে তুমি হর্ষ দাও নাই। মানে প্লিজ একটু বোঝো, আমি উচ্চারণ করলাম বিশ্বাস, তাহলে এই যে বিষ হসন্ত হলো, শ্বাস তাহলে হসন্ত হবে, ঠিক আছে? যেভাবে উচ্চারণটা বানানটাও ঠিক একইভাবে। যেমন দেখো পক্ক, পক্ক, প কয় হস, পক, আর এই অটা সংবৃত হয়ে গেল ওকার, পক্ক, ঠিক আছে? বিদ্যান, বিদ্যান, বিদ দয় হস, বিদ, আবার দয়াকার দন্তন্নয় হস, হসন্ত না দিলে কিন্তু বিদ্যানও হয়ে যাবে, হসন্ত দিতে হবে, বিদ্যান। জাহিদুল অশ্ব, ওই ফন্ট মিস্টেক বোধহয় যুক্ত হয়ে গেছে, এই জন্য সঠিক বোঝা যাচ্ছে না। হাবিবুল্লাহ মেজবার ওই যে শ্বাসে, বিশ্বাস শেষেও দন্তস্ব দিয়ে ফেলেছে। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি বন্ধুরা, এই যে মূল শব্দের শেষে দন্তস্ব আছে, আমরাও লেখার সময় দন্তস্ব দিয়ে ফেলি, কিন্তু দন্তস্বটা দিলে ভুল হবে। কেন হবে, কেন ভুল হবে? দেখো বিশ্বাস, দন্তস্ব যদি আমি এখানে দেই তাহলে হয়ে যাচ্ছে উচ্চারণটা বিশ্বাস, কারণ দন্তস্বর উচ্চারণটা আসে এস, ইংরেজি এস এর মতো। ফলে এটা যেহেতু উচ্চারণটা বিশ্বাস, আমরা অবশ্যই তালব্যস্য দেব এবং শয়ের নিচে হস আসবে। আর রাজত্ব দুটোই শুদ্ধ আছে, রাজত্ব বা রাজত্ব দুটোই শুদ্ধ। বিধ্বস্ত, বিধ্বস্ত, তুমি যদি সিলেবল ধরে ধরে উচ্চারণটা লিখো, মানে অক্ষর ধরে ধরে, তাহলে তোমার জন্য খুব সুবিধা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। সিলেবল ধরে ধরে আমরা দেখাচ্ছি, প্রথমে যদি আসো অস, তার অ তালব্যস্বয় হস দিয়ে দাও, অস শো, অস শো। আশ্বিন, এই যে আশ, আ তালব্যস্বয় হস, আশ, শিন, শিন, ওকে, দুটো সিলেবল, আশ শিন, এভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। বিদ দান, বিদ বৈরস্বইকার দয় হস, বিদ দান, দয়াকার নয় হস, বিদ দান। পরেরটা বিষ শ্বাস, তাহলে বিষ আগে লিখো, বিষ বৈরস্বইকার তালব্যস্বয় হস, বিষ, আবার শ্বাস, একইভাবে পক কো, তাহলে পক আগে লিখো, প কয় হস, পক কো। রাজত্ব, দেখো রাজত বা রাজত, তারপরে হলো তো, এই যে রাজত বা রাজত তো, সিলেবল ভেঙে ভেঙে অক্ষরটা আলাদা করে যদি লিখো তাহলে খুব সহজে তুমি লিখতে পারবে। বিধ্বস্ত, শব্দটা বিধ্বস্ত, তুমি সিলেবল ভাঙো, বিদ, এই যে দেখো বিদ, তারপরে ধস, এখানে কিন্তু দন্তস্ব ঠিকই হয়েছে। দেখো এতক্ষণ তোমরা শুধু মানে কনফিউশনে ছিলে, খালি স্যার তালব্যস্য দেখাচ্ছে, তালব্যস্য দেখাচ্ছে, এখানে দেখো দন্তস্ব কিন্তু এসছে। কেন এসছে? উচ্চারণটাতে বিধ্বস্ত, ধস, ধস, এই যে স আসছে, এই জন্য দন্তস্ব, বিধ্বস্ত, ঠিক আছে? সিলেবল ধরে ধরে তুমি ভাঙবে, একটু একটু করে, পুরোটা ভাঙতে গেলে গন্ডগোল লাগবে। এরপরেরটা দেখো
পৃথ্বী, পৃথ, পৃথ্বী, তাহলে পৃথ, এই যে তয় হস, পৃথ্বী, সিলেবল ধরে ভাঙলাম, কোনো সমস্যা নেই। পৃথ্বী না কিন্তু, পৃথ্বী। এরপর একটা প্রজ্বলিত, দেখো অনেক কঠিন শব্দ কিন্তু, প্রজ্বলিত, তাহলে সিলেবল ভাঙো, প্রজ, এই যে পয় রফলা উকার জয় হস, প্রজ, তারপরে জো, প্রজ একটা সিলেবল, প্রজ, জো লিত, এই যে জো লিত, তিনটা সিলেবল আমরা, প্রজ, জো লিত, ঠিক আছে। খুব সহজে তুমি ভাঙতে পারবে, মানে বানানটা লিখতে পারবে যদি সিলেবল মাথায় রেখে তুমি ভাঙো, অক্ষরগুলো ধরে ধরে। এরপর একটা বিশ্ব, কি দারুণ গান খেলিছ এই বিশ্ব লয়। শিল্পীরা কিন্তু দেখবে সঠিক উচ্চারণটা করেন, কারণ তারা যখন গান গান তাদের সঠিক উচ্চারণটা দরকার শব্দের। ফলে বিশ্ব, আমরা বলি বিশ্ব, বিশ্ব অ করে ফেলি, আসলে বিশ্ব শব্দটার উচ্চারণ হবে বিশ্ব, বিশ্ববিদ্যালয়, বিশ্ব ওয়ার্ল্ড, যেটা বিশ্ব। আজকে থেকে এই যে শব্দগুলো আমরা দেখাচ্ছি, এটুক আমরা অন্তত নিশ্চিত করব যে আমার মাতৃভাষা বাংলা, এই ভাষার জন্য পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যে বাঙালিরা, সালাম বরকত রফিক জাব্বারা জীবন দিয়েছেন, তাদের আত্মা কষ্ট পাবে। আমরা যদি এই ভাষার চর্চাটা শুদ্ধভাবে না করি, একসময় হয়তো এই ভাষাটাই হারিয়ে যাবে, অন্য কোনো ভাষার রূপান্তর হবে। পৃথিবীর যত ভাষা, ৩৫০০-এর উপরে যে ভাষার উৎপত্তি হয়েছে, সেগুলো কিন্তু এইভাবে ভুল উচ্চারণের ফলেই, অর্থাৎ প্রথমে ভুল উচ্চারণের ফলে তার ধ্বনিগত পরিবর্তন হয়েছে, ধ্বনির পরিবর্তনের ফলে শব্দের চেহারা পাল্টে গেছে, এবং আস্তে আস্তে এক সময় ভাষাটাই বদলে গেছে। তো এই প্রাণের ভাষা, রক্তের বিনিময়ে কেনা ভাষা, এটা যদি ধ্বংস হয়ে যায়, এটা যদি বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, তো আমরা জবাবদিহি করতে হবে আমাদেরকে সালাম বরকতের কাছে। আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে তাদের কাছে থেকে যাব। তাদেরও তো সন্তান ছিল, সংসার ছিল, তারা আমাদের জন্য, আমার মায়ের মুখের ভাষার জন্য তারা জীবন দিয়ে গেছেন। কাজে বন্ধুরা, অনুরোধ করছি তোমাদেরকে, একবারে সবগুলো শব্দ যে আমরা শুদ্ধ করে উচ্চারণ করতে পারবো এরকম কিন্তু নয়। আর আমাদের যে বেসিকটা স্কুল থেকে, এগুলো একদম প্রাইমারি থেকে, এলিমেন্টারি স্টেজ থেকে আমাদেরকে শুদ্ধভাবে শিখিয়ে দেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থায় একেবারে গোড়াতেই গলদ, ওখান থেকে আমরা ভুল ভাল উচ্চারণ শিখে আসি। যেমন আমি বলি, আমার যে এলাকা ময়মনসিংহ জামালপুর, আমাদের এলাকায় কিন্তু ওই উকার আর ও, মানে উ ও দুটো যে আলাদা স্বরবর্ণ, এই উচ্চারণের পার্থক্যটা আমি স্কুল লাইফে কোনোদিন শুনিনি, টিচাররাও শোনার নাই। আমাদের সব হলো উ, চোরকে শুনেছি চুর, জিরো জিরো। সত্যি বলছি, ময়মনসিংহ জামালপুর টাঙ্গাইল এলাকায় দেখবে হিরোকে বলে হিরু, কোকিলকে বলে কুকিল। সত্যি কথা, ওই এলাকার এটাই প্রবলেম। আর স্কুল থেকে টিচারও ওভাবেই, দুটো যে স্বতন্ত্র বর্ণ ও আর উ, এই পার্থক্যই শিখতাম না, দুটোই একই উ। চোরকে বলে সুর। তো এই যে ব্যাপারটা এখন চেষ্টা করে করে শিখতে হচ্ছে। তো বেসিকটা যদি আমাদের স্ট্রং থাকতো, ছোটবেলার থেকে যদি শুদ্ধ উচ্চারণগুলো আমরা জেনে আসতাম, তাহলে অসুবিধা ছিল না। তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, বললাম কম কম করে শিখি। ডেইলি যদি 10টা শব্দের উচ্চারণটাও নিশ্চিত করি, তুমি কিন্তু আজকে এই একাদশ দ্বাদশে পড়ছো, তুমি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, এমপি হবে, অথবা মানে রাষ্ট্রবিজ্ঞানী হবে, রাষ্ট্রদূত হবে। এই বাংলা ভাষা নিয়ে তুমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কথা বলবে, বক্তৃতা করবে। তো তোমার উচ্চারণটা যদি শুদ্ধ না হয়, মুখটা খুললেই যদি একটা ভুল উচ্চারণ আসে, অডিয়েন্স কিন্তু সামনে কিছু বলবে না, কিন্তু আড়ালে গালি দেবে। আমরা চাই না যে এই মাতৃভাষা বাংলা আমাদের অস্তিত্বে মিশে আছে, সেই বাংলা ভাষার অপপ্রয়োগ আমরা করি। তাহলে বন্ধুরা, এই 6টা শব্দের 8টা শব্দের উচ্চারণ আমরা ঠিক মতো লিখলাম। একটা কৌশলও জানিয়ে দিলাম যে সিলেবল ধরে ধরে, অক্ষর ধরে ধরে তুমি ভাঙবে, তাহলে ভুলের সম্ভাবনা কম। চলে যাচ্ছি পরের ফর্মুলা। 3 নাম্বার, যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত হলে সেই বফলা উচ্চারিত হয় না। যুক্ত ব্যঞ্জন, যে কোনো একটা ব্যঞ্জন আগের থেকে যুক্ত অবস্থায় আছে, ওর সাথে আবার বফলা হলো, মানে ট্রিপল যুক্ত। প্রথমে দুটা ব্যঞ্জন যুক্ত অবস্থায় আছে, ওর সাথে আবার বফলা যুক্ত হলো, তখন বলছে ওই বফলা উচ্চারণ হবে না। আর বাবা হবে কিভাবে? আগের দুজন তো জায়গা দখল করেই আছে। ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা হিসেবে পরে বফলা এলো, ওর আর মানে আছে নাকি, স্থান দেবে, বাকি দুজন দেবে না। এভাবে মনে রাখবে যে যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি
বফলা যুক্ত হয় ওই বফলার উচ্চারণ হবে না। আর ওই যে আসপেক্টটা কি মনে রাখবো কিভাবে, যে আগের থেকেই দুজন জায়গা দখল করে আছে, নতুন কেউ এলে ওকে তো জায়গা দিতে চায় না, জায়গা পাওয়া খুব মুশকিল। অপরিচিত আমরা পেয়েছি না, জায়গাকে এত সহজে পাওয়া যায়? পাওয়া যায় না, কেউ যে জায়গা দিতে চায় না। তো যেটা বলছিলাম, যুক্ত ব্যঞ্জনের সাথে যদি বফলা যুক্ত হয় সেই বফলার উচ্চারণ হবে না। প্রমাণ দেখো, উজ্জ্বল, দুটো বর্গীয় জ আগের থেকেই যুক্ত ছিল, জ জ, আবার নতুন করে বফলা যুক্ত হলো, ফলে ওর আর কি নাই তোমাদের ভাষায়, বেল নাই, টাইম নাই, খাউন নাই, মানে এই বফলার উচ্চারণ আর হবে না, কারণ আগের থেকে ওই দুইজন জায়গা দখল করে আছে। দেখো উজ্জ্বল, ওই যে সিলেবল ধরে ভাঙলাম, উজ উজ জল, এই যে লয়ে হর্ষ হলো, উজ জল। একইভাবে উচ্ছ্বাস, চ ছ যুক্ত ছিল আগের থেকে, নতুন করে তার সাথে বফলা যুক্ত হলো, ফলে ওই বফলা উচ্চারিত হবে না। এই যে উচ্ছ্বাস, উচ্ছ্বাস, দেখো তো খুব কঠিন কিছু মোটেও কিন্তু না। তিনটা ফর্মুলা আমাদের হয়ে গেল। শব্দের শুরুতে বফলা থাকলে উচ্চারণ হবে না, কিন্তু ওই ব্যঞ্জনটা একটু জোর দিয়ে উচ্চারণ করব। শব্দের মাঝখানে বা শেষে বফলা থাকলে ওটারও উচ্চারণ হবে না, ওই বফলার উচ্চারণ হবে না, তবে যে ব্যঞ্জনের সাথে বফলাটা যুক্ত থাকলো সেই ব্যঞ্জনটা ডাবল হবে। 3 নম্বর কি পেলাম, যুক্ত ব্যঞ্জনের সাথে বফলা যুক্ত থাকলে সেই বফলা উচ্চারণ হবে না। এখানে আর কোনো কন্ডিশন নেই, দ্বিত্ব হওয়া বা জোর দিয়ে উচ্চারণ করা, আর কিছু নেই। এই 3টা ফর্মুলা হলো বফলা উচ্চারিত হয় না। এবার ছোট্ট আরেকটা কাজ, মাত্র 6টা শব্দ দিয়েছি, দ্রুত একটু লিখেন দেখি। দ্বন্দ্ব, সান্ত্বনা, আমসত্ব, পার্শ্ববর্তী, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। এগুলো কিন্তু পরীক্ষা আসা, যে এক্সাম্পল গুলো দিয়েছি এগুলো সব বিভিন্ন বোর্ডে আসা উদাহরণ থেকে। তো কাজে একটু প্র্যাকটিস করো দেখি। দ্বন্দ্ব, সান্ত্বনা, কত যে ভুল করি আমরা এই বানান লিখতে, সান্ত্বনা। আর এই উদাহরণগুলো কোথায় কাজে আসবে জানো? আরেকটা সেগমেন্ট আমাদের আছে, বাংলা শব্দের বানান। এখানে এই যে এই বানান শুদ্ধিকরণে এই শব্দগুলো থাকে, ভুল করে দিলেও তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। তো ফলে একসাথে আমাদের কাজগুলো করে যাচ্ছে, মাল্টিপারপাস টাস্কিং আমাদের এখানে। দ্বন্দ্ব, সান্ত্বনা, আমসত্ব, পার্শ্ববর্তী, তত্ত্ব, অন্তর্দ্বন্দ্ব। দেখি কে লিখতে পেরেছেন। দ্বন্দ্ব, আয়েশা সিদ্দিকা, রাইট, চমৎকার, সঠিক হয়েছে। একটার উত্তর লিখে পাঠিয়েছেন আয়েশা সিদ্দিকা, সঞ্চিতা, উত্তর সঠিক হয়েছে। ইউসুফ আহমেদ, সঠিক হয়েছে আপনারটা। হাবিবুল্লাহ, হ্যাঁ এটা দেখি সবারই সঠিক হয়েছে, খুব সহজ উদাহরণ ছিল মনে হয়। তারপরে সামিউর, সমীর হাসান, দ্বন্দ্ব, ঠিক আছে, চলে গেল। আচ্ছা, সময় খুব কম, আমাদের আরো 3টা ফর্মুলা আছে, আমরা সঠিক উত্তরটা দেখিয়ে দিই। দেখো, দ্বন্দ্ব, দন, ওই যে সিলেবল ভাঙলাম, দন, এটুকু একটা। আচ্ছা, বারবার সিলেবল বা অক্ষর বলছি, আমরা জানি তো সিলেবল বা অক্ষর কি? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে, মানে ছোট্ট একটা দম নিয়ে যতটুকু উচ্চারণ করি ততটুকু একটা সিলেবল, যতটুকু উচ্চারণ করতে পারি ছোট্ট একটা দমে, ওটা একটা সিলেবল। ঠিক আছে, তাহলে দন, এই যে দেখো দ্বন্দ্বতে দন, এটুক একসাথে উচ্চারণ করলাম, এটা একটা সিলেবল। দো, আরেকটা সিলেবল, তাহলে এখানে দুটো সিলেবল আছে, ডাই সিলেবল, দুটো অক্ষর আছে, দন দো। এই যে দন দো, আমি ভেঙে দিলাম। এরপর একটা শান্তনা, দেখো শান তো না, 3টা অক্ষর আছে, শান। এই যে শান, শব্দের শুরুতে কিন্তু দন্ত স আছে, বাট তালব্য স লিখলাম কেন? কারণ উচ্চারণটা সান্তনা, সান্তনা, শান্তনা, স, শান তো না, 3টা অক্ষর, 3টা সিলেবল। শান, এই যে 9 হর্ষ হলো, তো না। এরপর একটা আম সত্য, আম, এই যে আম, ময়া হর্ষ হলো। আমরা কিন্তু ভুল করে ফেলি, ময়া হর্ষ না দিলে ভুল হবে, কারণ আম, আমো, তা তো না, লেখা আছে আমো, এখানে ও আছে, বাট উচ্চারণের সময় করি কি আম, তাহলে একটা সিলেবল আম। সৎ, এই যে তালব্য স, তয় হর্ষ, সৎ তো, আরেকটা সিলেবল, আম সত্য, ব্যাস। এরপরে পার্শ্ববর্তী, পার্শ্ব, পার্শ্ব, দেখো
পার্শ্ব একসাথে বললাম, তুমি ভেঙে আলাদাও বলতে পারো, পার্শ্ব দুটো সিলেবল করতে পারো, নো প্রবলেম। পার একটা, পার্শ্ব, তারপরে বর্তি চারটা সিলেবল, পার্শ্ব বর্তি। এই যে অক্ষর ধরে ধরে যদি তুমি আগাও কখনো তোমার ভুল হবে না ইনশাল্লাহ। পার্শ্ব বর্তি। এরপরে দেখো তত্ত্ব, জাস্ট দুটো সিলেবল, তৎ, এই যে লিখলাম তৎ তো, তত্ত্ব, তত্ত্ব না, তত্ত্ব তা না, তত্ত্ব। অন্তর্দ্বন্দ্ব, অন্তর দ্বন্দ্ব চারটা, দেখো অন তোর দন দো, অন তোর দন দো। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার একদম সময় কম, তো আমরা সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আমরা তারপরেও উদাহরণ কয়টা একটু দেখিয়ে দিয়েছি যাতে এই বফলার চ্যাপ্টারটা কমপ্লিট হয়। উত উপসর্গ যুগে যে গঠিত শব্দ, সেই উতের ত বা দ এর সাথে যদি কোনো বফলা যুক্ত হয় তখন সেই বফলার উচ্চারণ হবে। এবার বাকি 3টা দেখাচ্ছি কখন বফলার উচ্চারণ হবে। উত উপসর্গ যোগে যদি কোনো শব্দ হয় সেখানে বফলার উচ্চারণটা হবে। প্রমাণ দেখো, এই যে সে উচ্চারণ অবিকৃত থাকে বা বহাল থাকে। উদ্বেগ, ও কত শত স্টুডেন্টের কাছ থেকে যে ভুল উচ্চারণটা শুনি আমরা, উদ্বেগ, উদ্বেগ, ওই যে আগের নিয়মে মনে করে শব্দের মাঝখানে ব আছে এই জন্য দ ডাবল হবে, উদ্বেগ। কিন্তু আসলে এটা কি আগের ফর্মুলায় যাবে? এটা উত যোগ বেগ, উদ্বেগ, বেগ শব্দের আগে উত উপসর্গ, এই জন্য 2 নম্বর ফর্মুলা এটা যাবে না, এটা আমার এই 4 নম্বর ফর্মুলাতেই যাবে, যে উত উপসর্গযুক্ত শব্দে বফলার উচ্চারণ ঠিক থাকে, উচ্চারণ হয়। আবার বলছি, তোমরা অনেকে এটাকে 2 নম্বর ফর্মুলায় ফেলে করতে চাও, যে শব্দের মাঝখানে বফলা আছে তো বফলার উচ্চারণ হবে না, ওই ব্যঞ্জনটা ডাবল হবে, উদ্বেগ। নো, এটা শব্দ তৈরি হয়েছে উত উপসর্গ যোগে। তাহলে কন্ডিশন কি, ফর্মুলা কি 4 নম্বর, উত উপসর্গ যোগে যে শব্দগুলো হবে সেখানকার বফলাটা উচ্চারিত হবে। উদ্বেগ, উদ্বোধন, এই যে দেখো উদ্বোধন, উত যোগ বোধন, উদ্বোধন, উত যোগ বোধন, বোধন শব্দের আগে উত উপসর্গ। এবার আমরা এটার দিয়ে এই যে 5টা শব্দ দেখাচ্ছি তোমাকে, কত যে ভুল উচ্চারণ এটা শুনি। উদ্বেল, উদ্বেল, আমরা আনন্দে উদ্বেলিত, অনেক অনেক শিক্ষিত লোকের কাছ থেকেও শুনি, আসলে উচ্চারণটা উদ্বেল, উদ্বেল, বফলার উচ্চারণ হবে, কারণ উত যোগ বেল, বেল শব্দের আগে উত উপসর্গ আছে। উদ্বাস্তু, বাস্তু মানে ঘর বাড়ি, বাস্তু শব্দের আগে উত উপসর্গ, উত যোগ বাস্তু, উদ্বাস্তু, উদ্দাস্তু না, উচ্চারণটা উদ্দাস্তু না, এখানে বফলা উচ্চারণ হবে উদ্বাস্তু। উদ্বাহু, উদ্বিগ্ন, উত যোগ বিঘ্ন, উদ্বিগ্ন। উদ্বাহু, উত যোগ বাহু মানে উপরে হাত তোলা, প্রার্থনা করা, উদ্বাহু, উপরের দিকে হাত তুলে চাওয়া, উদ্বাহু। উদ্বৃত্ত, উত যোগ বৃত্ত, উদ্বৃত্ত। এই সবগুলো উত উপসর্গ যোগে, সবগুলো। এখন হয়তো বলতে পারো স্যার বুঝবো কিভাবে এটা উপসর্গ যোগে, এই জন্য কিন্তু ওই তোমাকে 6-7 থেকে উপসর্গ পড়ানো হয়েছে, উপসর্গ জাত শব্দগুলো তোমার চিনে আসার কথা, যে উপসর্গ দিয়ে কোন শব্দটা তৈরি হয়েছে। এটা 6 থেকেই পাঠ্য আছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 বছর ধরে তুমি পড়ছো। সো আমরা ধরেই নেই তুমি শব্দ দেখে চিনবে যেটা উপসর্গ জাত শব্দ। তাহলে উদ্বেল, উদ্বাস্তু, উদ্বিগ্ন, উদ্বাহু, উদ্বৃত্ত সবগুলো বফলা উচ্চারণ হবে। আমরা বানানটা দেখিয়ে দিচ্ছি। উদ্বেল, দুটো সিলেবল, উদ্বেল, এই যে দেখো উদ্বেল, উদ দয় হর্ষ হলো, উদ্বেল দুটো অক্ষর। এরপরে উদ্বাস্তু 3টা অক্ষর, উদ্বাস্তু, উদ্বাস্তু। এত সহজ, তুমি শুধু যদি একটু অ্যাডাপ্ট করতে পারো যে কিভাবে লিখবো, অক্ষরটা ধরে ধরে, অক্ষরটা ধরে ধরে, উদ্বাস্তু। এরপর একটা উদ্বিগ্ন, 3টা, উদ্বিগ্ন, উদ দয় হর্ষ বিগ নো। পরেরটা উদ্বাহু, উদ্বাহু 3টা, উদ্বাহু, উদ্বাহু অথবা উদ্বাহু। এরপরেরটা আছে উদ্বৃত্ত, 3টা, উদ্বৃত্ত,
বুঝলে, সিলেবল যদি ভাঙে, উদ্বৃত্ত। ওকে বন্ধুরা, এই ফর্মুলা তাহলে 4 নম্বর আমাদের কমপ্লিট হলো। কি পেলাম? উত উপসর্গ যোগে যে শব্দগুলো তৈরি হয় তার সাথে যদি বফলা যুক্ত থাকে তখন সেই বফলার উচ্চারণটা হবে। 5 নম্বর, বাংলা শব্দে ক থেকে সন্ধি সূত্রে যে গ হয়, ক গ হয়ে যায় আমরা জানি সন্ধির ফলে, সেই গ এর সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে সেটার উচ্চারণ হবে। সন্ধিজাত যে গ, আমরা সন্ধির ফর্মুলায় পড়েছি কচড়ত প গজড়ত ব হয়ে যায়, তো সেই সন্ধিজাত গটা যদি গ এর সাথে বফলা যুক্ত হলে সেটার উচ্চারণ হবে। দেখো, দিক যোগ বিদিক, দিক বিদিক। দিক ছিল দয় রস্বইকার কয় হর্ষ, দিক। এই কটা হয়ে গেছে গ। এই যে গ, এই গ কিন্তু সাধারণ গ না, সন্ধিজাত গ, মানে ক থেকে কনভার্টেড গ। এই গ এর সাথে বফলা হলে বফলার উচ্চারণটা হবে। এটা উচ্চারণ দিগ্গি দিক না, দিক বিদিক ব উচ্চারিত হবে। দিক বিদিক। পরেরটা দিক বলয়, দিক বলয় ব উচ্চারণ হবে, দিগলয় না। অনেকে ভুল উচ্চারণ করে দিগলয়, দিগ্গলয়। নো, বফলার উচ্চারণ হবে দিক বলয়। কারণ ওই যে দিক যোগ বলয়, দিক যোগ বলয় মানে দিগন্ত, কটা গ হয়ে যাচ্ছে, দিক বলয়। এটা দিয়ে তাহলে আমরা এই যে 3টা শব্দ দিচ্ছি। দিগ্বিজয়, দিক যোগ বিজয়, দিগ্বিজয়, কটা গ হয়ে গেছে। দিক যোগ বসনা, দিক বসনা মানে উন্মুক্ত, কাপড় ছাড়া খোলা অবস্থা, দিক বসনা। ঋগ্বেদ, ঋক যোগ বেদ, ওই যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ যে বেদগুলো আছে 4টা বেদ, তাহলে এখানে কটা গ হয়ে গেছে। এর উচ্চারণগুলো আমরা দেখব। সব কটা গ কিন্তু সন্ধিজাত গ, ক থেকে গ হয়েছে, ফলে উচ্চারণ দেখো দিগ্বিজয় কি হবে, দিক বিজয়। দিক ওই যে দিগ বিজয়, দিক বিজয় না, দিগ বিজয়। দিগ বসনা। ঋগ বেদ, 2টো অক্ষর, ঋগ বেদ। দেখো, ঋগ বেদ। যাদের উত্তরটা হয়েছে ঠিক দিয়ে স্কোরটা লিখে রাখো। লাস্ট ফর্মুলা আমাদের, পদের শেষে, পদের শেষে, পদের মধ্যে বা শেষে বফলা বয়ের সাথে যদি ব যুক্ত হয় বা ময়ের সাথে ব যুক্ত হয় সেই বটা উচ্চারিত হবে। শব্দের মাঝখানে ব আছে তার সাথে আবার বফলা হলো মানে ব ব। শব্দের মাঝখানে ম আছে তার সাথে বফলা হলো মানে ম ব, তাহলে বলছে ওই বফলার উচ্চারণটা হবে। 2টা এক্সেপশনাল বর্ণ। উচ্চারণ কখন কখন হয় আমরা পাচ্ছি বন্ধুরা, বফলার এক পেলাম, উত উপসর্গ যোগে তৈরি শব্দে বফলা উচ্চারণ হবে। তারপর সন্ধিতে কটা যদি গ হয়ে যায় সেই গর সাথে বফলা হলে তার উচ্চারণ হবে। এবার পাচ্ছি কি, শব্দের মাঝখানে যদি ব বা ম থাকে এবং তার সাথে বফলা হয় সেই বফলারও উচ্চারণ হবে। দেখো, আব্বা, আব্বা জাব্বা ডাব্বা বলি না আমরা, এই যে আব্বা, দেখো একটা ব ছিল তার সাথে ব যুক্ত হলো তাহলে আব্বা। বিম্ব, বিম ময়ের সাথে ব হলো বিম্ব। সাব্বাস, সাব্বাস। দেখো 2 পাশে কিন্তু দন্ত স, বাট লিখলাম কিন্তু আমরা তালব্য স, কারণ উচ্চারণটা সাব্বাস তা না, সাব্বাস স, এই জন্য তালব্য স, সাব্বাস। এবার তোমাদের জন্য শেষ ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। আমরা ক্লাস শেষ করবো আজকে এক্ষুনি। তিব্বত, 90, লম্ব, হাম্বা, নীলাম্বরী, সম্বর্ধনা, নিতম্ব, গম্বুজ, অম্বর, সম্বল, সম্বোধন, সম্মুখ। আমরা অর্থগুলো যদি বলি, সম্মুখ মানে শামুক, মানে সব বলি এটা সম্মুখ গতি। এই প্রজেক্ট তো সম্মুখ গতিতে আগাচ্ছে, আমার পড়ালেখা আর সম্মুখ গতি মানে শামুকের গতি, আস্তে আস্তে। সম্মুখ ময়ের সাথে বফলা। সম্বোধন, 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 সম্বল, অম্বর, অম্বর মানে আকাশ আমরা জানি, নীলাম্বর নীল আকাশ। গম্বুজ এই যে উপরে যে থাকে মসজিদে বা মন্দিরে। নিতম্ব মানে উরু বা থাই, নিতম্ব। সম্বর্ধনা, সম্বর্ধনা। নীলাম্বরী যে নীল আকাশ। হাম্বা, লম্ব, 90, তিব্বত। এগুলো সবগুলোতেই বয়ের সাথে বফলা যুক্ত হয়েছে, ময়ের সাথে বফলা যুক্ত হয়েছে, এবং এই সব জায়গাতেই বফলার উচ্চারণটা ঠিক থাকবে। আমরা দেখে দিচ্ছি একদম সময় শেষ, উচ্চারণটা দেখে নাও। তিব্বত, 2টো অক্ষর আছে, তিব্বত, তিব্বত। এরপর একটা 90, 90 না, শুধু যদি ন লিখা হয় তাহলে উচ্চারণটা হয়ে যাবে 90 অ না, আমরা সংবৃত করি 90, তাহলে